আসসালামু আলাইকুম, স্বাগত জানাচ্ছি আরটিভির মধ্যাহ্নের সংবাদে। আপনাদের সঙ্গে আছি আমি মারফি রহমান। প্রচণ্ড দাবদাহের কারণে ছুটি শেষে আজ খুলেছে দেশের সব শিক্ষা প্রতিষ্ঠান। প্রাথমিক ও মাধ্যমিক স্কুল, কলেজ, মাদ্রাসা ও কারিগরি শিক্ষা প্রতিষ্ঠানগুলোতে সকাল থেকে ক্লাস চলছে। তাপমাত্রা কিছুটা কম থাকায় স্বস্তি নিয়ে ক্লাসে এসেছেন শিক্ষার্থীরা। তবে স্কুল খোলা হলেও অ্যাসেম্বলি ও শ্রেণী কক্ষের বাইরের কার্যক্রম বন্ধ থাকবে। এছাড়া বন্ধের কারণে ঘাটতি পূরণে এখন থেকে শনিবারও ক্লাস নেওয়া হবে। প্রাথমিক বিদ্যালয়ে ক্লাস নেওয়া হবে 11:30 পর্যন্ত। পরবর্তী নির্দেশ না দেওয়া পর্যন্ত প্রাক প্রাথমিক শ্রেণীর কার্যক্রম বন্ধ থাকবে। ঢাকার স্কুলগুলোর শিক্ষার্থীদের উপস্থিতি ও অভিভাবকদের প্রতিক্রিয়া বিষয়ে সর্বশেষ খবরাখবর জানাতে রাজধানীর আজিমপুর গার্লস স্কুল থেকে যুক্ত হচ্ছেন সহকর্মী নাজিব ফরাইজি। নাজিব, যেটা জানাবেন যে শিক্ষা প্রতিষ্ঠান খোলার সিদ্ধান্তে শিক্ষার্থী সহ অভিভাবকদের প্রতিক্রিয়া কেমন দেখছেন? মারপি, এই শিক্ষা প্রতিষ্ঠান খুলেছে এবং তাপমাত্রা কিছুটা কমেছে। তাপমাত্রার যে কমেছে সেই তাপমাত্রা কমার স্বস্তির খবরটি শিক্ষার্থী, অভিভাবক এবং শিক্ষক সবার মাঝে একটি স্বস্তি বিরাজ করছে। এর কারণ হচ্ছে তাদের শিক্ষকরা শিক্ষার্থীদের যেই কাঙ্ক্ষিত সিলেবাস রয়েছে এবং নতুন কারিকুলামে যে সিলেবাস, সেই সিলেবাসটি তারা সময়ের মধ্যে শিক্ষার্থীদেরকে শেষ করতে চাচ্ছেন এবং শেষ করেই নতুন কারিকুলামে তারা শিক্ষার্থীদের যে মূল্যায়ন করবেন, পরীক্ষা নেবেন, সেটার জন্যই তারা উৎকণ্ঠায় ছিলেন। তো যে কারণে তারা যখন শুরু করতে পেরেছেন, এই শিক্ষা কার্যক্রম শুরু করতে পারার কারণে সবাই সন্তুষ্ট রয়েছেন, খুশি। আমরা দেখতে পাচ্ছি, আমরা এখন রয়েছে আজিমপুর গার্লস স্কুল অ্যান্ড কলেজে। এই কলেজটিতে এখন একটি শ্রেণীকক্ষে আমরা রয়েছি। সেখানে নতুন পদ্ধতিতে যে শিক্ষা কারিকুলাম রয়েছে সেখানে একটি ক্লাস অনুষ্ঠিত হচ্ছে এবং এখানে গ্রুপ ভিত্তিতে শিক্ষার্থীরা বসে তারা এই ক্লাস করছে এবং সেটি শিক্ষক তাদেরকে বুঝিয়ে দিচ্ছেন। তো এভাবে আমরা দেখেছি যে রাজধানীর বিভিন্ন স্কুলে ঘুরেছি, সকাল থেকেই যে শুরু হয়েছে সেটি কিন্তু চলছে। শিক্ষার্থীদের উপস্থিতির কথা আপনি জানতে চেয়েছেন। শিক্ষার্থীদের উপস্থিতি প্রায় সব ক্লাসে স্বাভাবিকের সময়ের মতো উপস্থিতি। সেখানে দেখা গিয়েছে যে 70 থেকে কোথাও 90-95 শিক্ষার্থী উপস্থিত হয়েছে ক্লাসে এবং শিক্ষার্থীরা খুশি তারা ক্লাসে আসতে পেরে। একইভাবে শিক্ষকরাও স্বস্তির নিঃশ্বাস ফেলতে পেরেছেন তাদের তাদের ক্লাস নিতে পেরে এবং তাদের যে কাঙ্ক্ষিত যে তারা সিলেবাস শেষ করতে চাচ্ছেন সেটি তারা শুরু করতে পারে এবং তাদের যে শনিবারের যে অতিরিক্ত ক্লাস হবে সেই অতিরিক্ত ক্লাস এবং যে কয়েকদিন তারা সুযোগ পাবেন ক্লাস নেওয়ার জন্য, সেই সময়টিতে তারা ঘাটতি পুষিয়ে দেওয়ার চেষ্টা করবেন বলে শিক্ষকরা আমাদেরকে জানিয়েছেন। মারফি, অসংখ্য ধন্যবাদ আপনাকে। আগামীকাল থেকে তাপমাত্রা কমে আসবে এবং দেশ জুড়ে বৃষ্টি অথবা বজ্রসহ বৃষ্টির সম্ভাবনার কথা জানিয়েছে আবহাওয়া অফিস। সকালে নিয়মিত সংবাদ সম্মেলনে আবহাওয়াবিদ মনোয়ার হোসেন জানান, টানা এক সপ্তাহ তাপপ্রবাহ না থাকার সম্ভাবনা রয়েছে। সপ্তাহব্যাপী কাল বৈশাখী সহ হতে পারে বজ্র বৃষ্টি। এছাড়া আজকেও সিলেট ও ময়মনসিংহ বিভাগের অধিকাংশ জায়গায় এবং খুলনা ছাড়া অন্যান্য বিভাগের কিছু জায়গায় বৃষ্টির সম্ভাবনা রয়েছে বলে জানিয়েছে আবহাওয়া অফিস। বজ্রপাতে মৃত্যুর ঝুঁকি বাড়ছে জানিয়ে এই আবহাওয়াবিদ জানান, বজ্রপাতের সময় সর্বোচ্চ সতর্কতা অবলম্বন করতে হয়। আর্মড ফোর্সেস ইনস্টিটিউট অব প্যাথোলজি AFIP এর নবনির্মিত ভবন উদ্বোধন করেছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। সকালে ঢাকা সেনানিবাসে উদ্বোধন শেষে নবনির্মিত ভবনটি ঘুরে দেখেন সরকার প্রধান। পরে আর্মি সেন্ট্রাল অডিটোরিয়াম সেনা প্রাঙ্গণ ভবনের উদ্বোধন করেন প্রধানমন্ত্রী। এ সময় প্রধানমন্ত্রী নিরাপত্তা বিষয়ক উপদেষ্টা, স্বাস্থ্যমন্ত্রী, স্বাস্থ্য প্রতিমন্ত্রী, 3 বাহিনী প্রধান, ঢাকা সেনানিবাসের ঊর্ধ্বতন সামরিক ও বেসামরিক কর্মকর্তারা উপস্থিত ছিলেন। দর্শক, 8 মে প্রথম ধাপে উপজেলা পরিষদ নির্বাচনে 152 উপজেলায় ভোট অনুষ্ঠিত হবে। আসন্ন এই 6ষ্ঠ উপজেলা পরিষদ নির্বাচন ঘিরে সরগরম নির্বাচনী এলাকা। প্রতীক নিয়ে ভোটারদের দাঁড়ে দাঁড়ে ছুটছেন প্রার্থীরা, দিচ্ছেন উন্নয়নের নানা প্রতিশ্রুতি। ময়মনসিংহের ফুলপুর উপজেলায়ও নির্বাচন অনুষ্ঠিত হবে। এ বিষয়ে আরো জানাতে সেখান থেকে যুক্ত হচ্ছেন সহকর্মী বিপ্লব বসাক। বিপ্লব, নির্বাচনী প্রচার কেমন জমে উঠেছে জানাবেন? উপজেলা পরিষদ নির্বাচনের প্রথম ধাপে কিন্তু ময়মনসিংহের
3টি উপজেলায় নির্বাচন অনুষ্ঠিত হবে, অর্থাৎ আগামী 8 মে ময়মনসিংহের ফুলপুর, হালুয়াঘাট এবং ধুবাউড়া উপজেলায় কিন্তু এই নির্বাচন অনুষ্ঠিত হবে। যেহেতু নির্বাচনের আর মাত্র 2 দিন পরে নির্বাচন, তাই কিন্তু প্রার্থীরা কিন্তু দিন রাত পরিশ্রম করে যাচ্ছেন। তারা এই তীব্র তাপদাহের মধ্যেও কিন্তু তারা ভোটারদের দ্বারে দ্বারে যাচ্ছেন, উঠান বৈঠক করছেন, নির্বাচনী প্রচারণা চালিয়ে যাচ্ছেন, নির্বাচনী জনসভা করছেন, মিছিল করছেন, কোথাও কিন্তু থেমে নেই তারা কিন্তু ভোটারদের দ্বারে দ্বারে গিয়ে উপজেলার সার্বিক উন্নয়নের প্রতিশ্রুতি দিচ্ছেন, তারা ভোট চাচ্ছেন। এবং যেহেতু এই উপজেলা পরিষদ নির্বাচনে সাদা কালো পোস্টারের পাশাপাশি কিন্তু তারা কালার পোস্টারও করতে পারবেন, তাই কিন্তু উপজেলাগুলিতে কিন্তু রঙিন পোস্টারে তারা ছেয়ে ফেলেছেন। এবং যতই দিন গড়িয়ে আসছে তারা কিন্তু তাদের প্রচারণা আরো বেশি চালিয়ে যাচ্ছেন। বিশেষ করে তীব্র তাপদাহের কারণে কিন্তু তারা রাতে বেশি পরিশ্রম করছেন। আমি যদি বলি মারফি, এই উপজেলা নির্বাচনে ফুলপুরে 5 জন চেয়ারম্যান পদে, 3 জন ভাইস চেয়ারম্যান পদে এবং 2 জন মহিলা ভাইস চেয়ারম্যান পদে, এবং হালুয়াঘাটে চেয়ারম্যান পদে 5 জন, উপজেলা চেয়ারম্যান পদে 5 জন এবং 3 জন নারী ভাইস চেয়ারম্যান পদে, এবং ধুবাউড়া 5 জন চেয়ারম্যান, ভাইস চেয়ারম্যান 5 জন এবং 4 জন মহিলা ভাইস চেয়ারম্যান পদে প্রতিদ্বন্দ্বিতা করছেন। এই ছিল আমার কাছে ময়মনসিংহ প্রথম ধাপের 3টি উপজেলার নির্বাচনী সংবাদ। মারফি, অসংখ্য ধন্যবাদ আপনাকে। এদিকে নরসিংদীর পলাশ উপজেলায় চেয়ারম্যান প্রার্থী সৈয়দ জাবেদ হোসেনের নির্বাচনী ক্যাম্পে হামলার ঘটনা ঘটেছে। শনিবার রাতে নির্বাচনী এলাকার গজারে ইউনিয়নের আমতলা বাজারে এই হামলার ঘটনা ঘটে। এ সময় হামলাকারীরা ক্যাম্পে থাকা চেয়ার টেবিল ভাঙচুর করে পোস্টার ব্যানার খুলে নিয়ে যায়। বাধা দিতে গিয়ে হামলায় আহত হয় চেয়ারম্যান প্রার্থীর অন্তত 10 সমর্থক। পরে খবর পেয়ে পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করে। উপজেলা চেয়ারম্যান প্রার্থী সৈয়দ জাবেদ হোসেনের অভিযোগ, রাত 9টার দিকে আমতলা এলাকায় তার প্রতিদ্বন্দ্বী চেয়ারম্যান প্রার্থী শরীফুল হকের সমর্থকরা মিছিল নিয়ে যাওয়ার সময় তার ক্যাম্পে হামলা চালায়। বাধা দিতে গেলে হামলাকারীরা পিটিয়ে তার 10 থেকে 12 জন সমর্থককে আহত করে। বাগেরহাটের সুন্দরবনের গহীনে লাগা আগুন নিয়ন্ত্রণে ফায়ার সার্ভিসের 5টি ইউনিট, নৌবাহিনী ও কোস্টগার্ড কাজ করছে। সকাল 7টার কিছু পর থেকে আগুন নিয়ন্ত্রণে কাজ শুরু হয়। এর আগে শনিবার দুপুরে স্থানীয় জেলেরা সুন্দরবন পূর্ব বন বিভাগের চাঁদপাই রেঞ্জের আমুরবুনিয়া টহল ফাঁড়ি সংলগ্ন বনাঞ্চলে আগুন দেখতে পায়। পরে খবর পেয়ে বন বিভাগ ও স্থানীয়রা মিলে আগুন নিয়ন্ত্রণে কাজ শুরু করে। এরপর ঘটনাস্থলে পৌঁছায় ফায়ার সার্ভিস। তবে আলোর স্বল্পতা ও পানির উৎস দূরে হওয়ায় গতকাল আগুন নিয়ন্ত্রণে কাজ শুরু করতে পারেনি ফায়ার সার্ভিস। স্থানীয়রা জানায় আগুন সুন্দরবনের প্রায় 2 কিলোমিটার এলাকা জুড়ে ছড়িয়ে পড়েছে। অগ্নিকাণ্ডের কারণ সম্পর্কে এখনও নিশ্চিত হওয়া যায়নি। তবে আগুন নিয়ন্ত্রণের পর এটি অনুসন্ধানে একটি কমিটি গঠন করা হবে বলে জানিয়েছেন সুন্দরবন পূর্ব বন বিভাগের বিভাগীয় বন কর্মকর্তা কাজী মোহাম্মদ নুরুল করিম। দর্শক, এ বিষয়ে আরো জানাতে সুন্দরবন থেকে সরাসরি যুক্ত হচ্ছেন সহকর্মী SM শামসুর রহমান। শামসুর, আগুনের ভয়াবহতা কেমন দেখছেন? কখন নাগাদ নিয়ন্ত্রণে আসতে পারে আগুন এবং কি বলছেন ফায়ার সার্ভিস, জানাবেন। মারফি, যেমনটি আপনি বলছিলেন যে আগুনের যে ক্ষিপ্ততা সেটি কিন্তু গতকাল আমাদের স্থানীয়রা জানিয়েছিলেন সেটি কিন্তু 2 কিলোমিটারের ভিতর ছিল। সেটি কিন্তু এখন বেড়ে প্রায় 4 কিলোমিটার পর্যন্ত ব্যাপ্তি দেখা দিয়েছে বলে স্থানীয়রা আমাদের বলছেন যে 4 কিলোমিটার এই আগুনের ব্যাপ্তি দেখা দিয়েছে। এছাড়া ফায়ার সার্ভিসের যে 5টি ইউনিট তারা কিন্তু কাজ করছেন, সাথে যুক্ত হয়েছেন কোস্টগার্ড এবং নৌবাহিনী, এবং একই সাথে কিন্তু একটি বিমানবাহী যে হেলিকপ্টার সেটা কিন্তু তারা টহল দেখেছেন স্থানীয়রা। এমনি আমাদের বলছেন ফায়ার সার্ভিস তারা সর্বোচ্চ চেষ্টা করেছে। তবে একটি বিষয় হচ্ছে যেটি ভোলা নদী থেকে যে পানি নিতে হবে সেটি কিন্তু ওই আগুনের স্থান থেকে 2 কিলোমিটার দূরে, আর এই 2 কিলোমিটার দূরের থেকে পানি নেওয়ার জন্য কিন্তু তারা চেষ্টা চালিয়ে যাচ্ছেন। তবে এই মুহূর্তে কিন্তু নদীতে ভাটা রয়েছে, সেই কারণে কিন্তু পানি পাওয়া যাচ্ছে না। এই পানি পাওয়া গেলেই কিন্তু তারা এটি আরো ভালোভাবে কাজ করতে পারবেন। সাথে কিন্তু নৌবাহিনীর পক্ষ থেকে চেষ্টা করা হচ্ছে, তারা সেখানে তাদের ফায়ার টিম তারা এখানে পাঠিয়েছেন এবং তারা বলছেন যে সর্বোচ্চ চেষ্টা করেছেন এই আগুন নিয়ন্ত্রণে রাখার জন্য।
আপনি জানিয়ে রাখি যে সুন্দরবনে যে আগুন যেখানে লাগছে এটি কিন্তু একটি বিস্তীর্ণ এলাকা এবং এখানে কিন্তু রয়েছে পর্যাপ্ত পরিমাণ শুকনো পাতা এবং গাছ। এই গাছগুলো কিন্তু যত আগুন দেরি হবে তত কিন্তু আগুন এটি ছড়িয়ে পড়তে পারে বলে আমাদের বন বিভাগের লোকজন বলছেন। বন বিভাগ বলছেন কি পরিমাণ ক্ষয়ক্ষতি হচ্ছে এখনো তারা জানাতে পারছেন না, কারণ এটি আগুন নিয়ন্ত্রণে আসার পরে তারা এটা তদন্ত কমিটি গঠন করবেন এবং কমিটি গঠন করার পরে তার তদন্ত কমিটি প্রতিবেদন দেবে। আরেকটি বিষয় জানিয়ে রাখি, তদন্ত কমিটি গঠন করা হয় বিগত দিনে যেখানে আগুন লাগছিল সুন্দরবনে, তদন্ত কমিটি তদন্ত প্রতিবেদন দাখিল করে এবং সুপারিশগুলো কিন্তু আদৌ বাস্তবায়িত হয় না। এই কারণেই কিন্তু এই বারবার অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে থাকে। এটাই ছিল বাগেরহাট থেকে আমার কাছে সর্বশেষ। মারফি, ধন্যবাদ আপনাকে। আন্তর্জাতিক সংবাদ। ফিলিস্তিনের নির্বিচার হামলার প্রতিবাদে উত্তাল যুক্তরাষ্ট্রের শতাধিক বিশ্ববিদ্যালয় ও কলেজ বিক্ষোভ রোধে মারমুখী অবস্থান নিয়েছে দেশটির আইনশৃঙ্খলা বাহিনী। এক প্রতিবেদনে তথ্য জানায় আল জাজিরা। সেই সঙ্গে আটক করা হয়েছে 2000-এর বেশি বিক্ষোভরত শিক্ষার্থীকে। এমন অবস্থায় বিশ্ববিদ্যালয়গুলোতে আসন্ন স্নাতক সমাপনী অনুষ্ঠান বাতিল করেছে প্রতিষ্ঠানগুলো। এদিকে যুক্তরাষ্ট্রের কলম্বিয়া ও ইয়েল বিশ্ববিদ্যালয়ের গণ্ডি পেরিয়ে এই বিক্ষোভ ছড়িয়ে পড়েছে অস্ট্রেলিয়া, ফ্রান্স, কানাডা, জার্মানি সহ বিশ্বের বিভিন্ন বিশ্ববিদ্যালয়ে। Basically dismissing the effort of the state and moving and mobilizing around this issue. যুক্তরাজ্যের রাজধানী লন্ডনের মেয়র পদে টানা তৃতীয়বারের মতো জয় পেয়েছেন সাদিক খান। তিনি প্রথম নেতা যিনি টানা 3বার এই পদে জয়ী হলেন। এই জয়ের মাধ্যমে লেবার পার্টির প্রার্থী সাদিক খান হারিয়েছেন কনজারভেটিভ পার্টির প্রার্থী সোসান হলকে। লন্ডনের মেয়র পদে নির্বাচনে গেল বৃহস্পতিবার শেষ হয় ভোট গ্রহণ। গণনা শুরু হয় শুক্রবার। স্থানীয় সময় শনিবার বিকেল 4:30 নাগাদ ফলাফল প্রকাশ করা হয়। প্রকাশিত ফলাফল অনুযায়ী পাকিস্তানি বংশোদ্ভূত সাদিক খান প্রতিদ্বন্দ্বী সোসান হলকে হারিয়েছেন 2,76,000-এর বেশি ভোটের ব্যবধানে। ফিলিস্তিনের অবরুদ্ধ গাজা উপত্যকায় অবিরাম হামলা চালিয়ে যাচ্ছে ইসরায়েল। টানা প্রায় 7 মাস ধরে চলা নির্বিচারে হামলার ইতিমধ্যেই ভেঙে পড়েছে গাজার স্বাস্থ্য ব্যবস্থা। অবরুদ্ধ ভূখণ্ডটিতে দেখা দিয়েছে তীব্র মানবিক সংকট। এই অবস্থায় গাজায় যুদ্ধবিরতি নিশ্চিতে চলছে সর্বাত্মক চেষ্টা। যুদ্ধবিরতি ইস্যুতে মধ্যস্থতাকারীদের মধ্যে চলছে আলোচনা। তবে ফিলিস্তিনের স্বাধীনতাকামী সশস্ত্র গোষ্ঠী হামাসের তরফে সাফ জানিয়ে দেওয়া হয়েছে, গাজায় যুদ্ধের অবসান ছাড়া কোনো যুদ্ধবিরতিতে রাজি হবে না তারা। খেলার খবর। ক্রিকেট। জয়ের ছন্দ ধরে রাখার মিশনে 5 ম্যাচ সিরিজের দ্বিতীয় টি-20তে সন্ধ্যায় জিম্বাবুয়ের মুখোমুখি হবে বাংলাদেশ। চট্টগ্রামের জোহর আহমেদ চৌধুরী স্টেডিয়ামে ম্যাচটি শুরু হবে সন্ধ্যা 6টায়। 3 বিভাগে দুর্দান্ত নৈপুণ্য দেখিয়ে প্রথম ম্যাচে 8 উইকেটে জয় তুলে নেয় লাল সবুজের প্রতিনিধিরা। এই ম্যাচেও একচেটিয়া আধিপত্য ধরে রাখতে চায় টিম টাইগার্স। তবে প্রথম ম্যাচে হারের ক্ষত ভুলে ঘুরে দাঁড়াতে মরিয়া জিম্বাবুয়ে। জয় নিয়ে সিরিজের সমতা ফেরানোটাই এখন মূল লক্ষ্য সফরকারীদের। মধ্যাহ্নের সংবাদে পর্যন্তই। সবশেষ সংবাদ জানতে যে কোনো মোবাইল ফোন থেকে 2414 নম্বরে ডায়াল করুন। দুপুরের সংবাদ 2:15 দেখার আমন্ত্রণ রইল। ধন্যবাদ সবাইকে।